হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি রেলের প্রিভিয়াস ইয়ারে আসা নিউমেরিক্যাল সায়েন্সের সেট 6। তো আজকের সেটের প্রথম কোশ্চেন, 40 গ্রাম ভরের একটি বুলেটকে 160 মিটার পার সেকেন্ড গতিবেগের সাথে 2 কেজি ভরের একটি পিস্তল থেকে অনুভূমিকভাবে ছোড়া হচ্ছে। তাহলে পিস্তলটির প্রতিক্ষিপ্ত বেগ কত? মনে করে এখানে একটা পিস্তল আছে, এই জাস্ট মনে করে নাও। তো পিস্তল থেকে একটা গুলি ছোড়া হচ্ছে, যেটা 160 মিটার পার সেকেন্ড বেগ নিচ্ছে। তো এখানে যখন পিস্তলটি থেকে যখন একটা গুলি অতিক্রম করছে, মানে গুলিটা বেরোচ্ছে 160 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে যে নিউটনের তৃতীয় সূত্র রয়েছে, তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে গুলিটা যখন সামনের দিকে এগোবে, তখন গুলিটাও পিছনের দিকে একটা বন্দুককে একটা বল প্রয়োগ করবে। সেই বলের জন্য বন্দুকটা একটা বেগ অর্জন করবে, সেই বেগটাকে বলা হচ্ছে প্রতিক্ষিপ্ত বেগ। এই যে প্রতিক্ষিপ্ত বেগ মানে বন্দুকটা যে পিছনের দিকে পিছনের দিকে সরে আসছে, তাকেই বলা হচ্ছে প্রতিক্ষিপ্ত বেগ। এই প্রতিক্ষিপ্ত বেগ আমাদের বের করতে হবে। তো ভরবেগের যেমন শক্তির যেমন সংরক্ষণ সূত্র আছে, যেমন ভরবেগেরও একটা সংরক্ষণ সূত্র আছে। কোনো একটা বস্তু প্রাথমিক অবস্থায় যে ভরবেগ থাকে, তারপরে যে সংঘাতের পরে যে ভরবেগ অর্জন করে, সেই দুটোর ভরবেগই সবসময় সমান হয়। তাহলে এই বন্দুকটা যখন প্রাথমিক অবস্থায় ছিল, যখন গুলিটা করেনি, তখন তার টোটাল ভি ছিল কত? গুলি যে বেগ ছিল সেটাও ছিল 0, এবং বন্দুকের যে বেগ ছিল সেটাও ছিল 0। তাহলে টোটাল যে তার ভরবেগ হচ্ছে, প্রাথমিক অবস্থায় যে 0 হচ্ছে টোটাল ভরবেগ। এবং তারপরে যখন সে বন্দুকটা গুলি করছে, তখন যদি মনে করা হয় যে বন্দুকের গুলিটা বেগ ভি ভি বন্দুকটার V1 বেগ নিয়ে পিছনের দিকে সরছে, তাহলে বন্দুকটা যদি V1 বেগ নিয়ে পিছনের দিকে সরে, এবং বন্দুকের ভর যদি M1 হয়, এটা যদি বন্দুকের ভর যদি M1 আর V1 হয়, বেগ যদি V1 হয়, এবং গুলির ভর যদি M2V2 হয়, তাহলে শক্তির সংরক্ষণ নীতি অনুসারে M1V1 প্লাস M2V2 সমান যে এটা হচ্ছে তার বেগের, বন্দুকটা গুলি করার পরে যে বেগ হচ্ছে টোটাল ভরবেগ এটা, এবং প্রাথমিক অবস্থায় 0 ছিল, এটা সমান হয়। এটা হলো ভরবেগের সংরক্ষণ নীতি। তাহলে এখানে আমরা গুলির ভর জানি, গুলির বেগ জানি, যেটা হলো M2V2 দিয়ে দিয়েছে 40 এবং 160, এবং বন্দুকের যে ভর আমরা সেটা জানি, কিন্তু বন্দুকের বেগ আমাদের বের করতে হবে, প্রতিক্ষিপ্ত বেগ V1 আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে যদি V1 বের করতে হয়, তাহলে M2V2কে আমরা এদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাচ্ছে M2V2 বাই M1। তাহলে এখানে যে আমাদের যে গুলির বেগ বেরোবে সেটা হবে V1 মাইনাস M2V2 বাই M1। তাহলে এখান থেকে V2 আসছে মাইনাস M1 M2, সরি এখানে ভুল হয়ে গেছে, V1 মাইনাস M2V2 বাই M1। তো এখানে M2 দিয়েছে 40 কেজি, তাহলে এখানে মান বসিয়ে দেওয়া যাক, মাইনাস 40 গ্রাম, এবং V2 দিয়েছে 160 মিটার পার সেকেন্ড। তাহলে এগুলো সিজিএস পদ্ধতিতে আসে। তাহলে এটা M1 দিয়েছে আমাদের 2 কেজি, তাহলে 2 কেজিকে আমাদেরকে এই গ্রামে আনতে হবে। তাহলে 2 কেজি থেকে যদি গ্রামে আনতে হয়, তাহলে এটা 1000 দিয়ে গুণ করতে হয়, 1000। তাহলে এখান থেকে যদি আমরা কাটি, দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে গেল, 2 দিয়ে 4 গেল 2, তাহলে এটা দিয়ে 5 দিয়ে কেটে গেল 5। তাহলে এখান থেকে আসছে মাইনাস 16/5। তো 16/5কে যদি ভাগ করা হয়, তাহলে 3 5 15, মাইনাস আছে এদিকে 3 5 15, হাতে আমাদের থাকে 1, তাহলে এক্সট্রা 1 এর জন্য 5 2 10, তাহলে মাইনাস 3.2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে উত্তরটা হচ্ছে মাইনাস 3.2 মিটার পার সেকেন্ড। এই বেগটাতে বন্দুকটা পিছনের দিকে
পিছনের দিকে যে প্রতিক্ষিপ্ত বেগ, এটা হচ্ছে মানে বন্দুকটা এতটা বেগে পিছনের দিকে ধাক্কা মারবে, পিছনের দিকে সরে আসবে। তো এখানে অপশানটা ভুল ছিল, তাছাড়া অঙ্ক পুরো পারফেক্ট অঙ্ক। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। তো নেক্সট কোশ্চেন বলছে, ধরে নিন একটি স্থিতিস্থাপক স্প্রিং এর প্রসারণ তার ঝুলনের ওজনের সমানুপাতিক। তার স্প্রিং এর যে প্রসারণ তার ঝুলনের ওজনের সমানুপাতিক। এখানে একটা মনে করো একটা স্প্রিং আছে, এই এখানে একটা স্প্রিং আছে মনে করো, এই স্প্রিং এর সঙ্গে একটা বস্তুর ওজন ঝুলানো আছে। তো বলছে কি এখানে যে স্প্রিংটা আছে যেটা প্রসারিত হচ্ছে, স্প্রিংটা যত প্রসারণ হবে সেটাকে যদি আমরা কে ধরি এবং ঝুলানোর যে ওজন আছে সেটা এম ধরা হয়, বস্তুর ওজন এম ধরি, তাহলে এখানে বলেছে কি ঝুলানো যে প্রসারণ কে সেটা সমানুপাতিক হবে বস্তুর এম এর সাথে। মানে কে বাড়লে এমও বাড়বে, মানে এটা যত প্রসারিত হবে মানে বস্তুটা, এটা স্বাভাবিক যে বস্তুর ভর যত বাড়বে তো নিচের দিকে টানটা বাড়বে, ততই প্রসারণটা ঘটবে, সেটাই বলেছে এখানে। তো এখানে বলেছে কি তারপরে 220 গ্রামের একটি ওজনের জন্য 3.2 সেন্টিমিটার প্রসারণ ঘটায়, তাহলে কত ওজনের জন্য 24 সেন্টিমিটার প্রসারণ ঘটাবে। তাহলে যাই এটাকে ডাইরেক্ট জাস্ট ঐকিক নিয়মে যদি করা হয় তাহলে দেখো 3.2 সেন্টিমিটার প্রসারণ ঘটাচ্ছে 220 গ্রামে, তাহলে 1 সেন্টিমিটার প্রসারণ ঘটাবে কততে, 220 বাই 3.2, তাহলে 24 সেন্টিমিটারের জন্য 220 বাই এত, এটা বাই 24। তাহলে এটা যদি করা হয় তাহলে এই শূন্য এখানে একটু দশমিক তুলে দিয়ে এখানে একটা 10 গুণ করে দেওয়া হলো, এখানে করে দিই, তাহলে এখানে আসছে 220 বাই 3.2 ইন্টু 24। তো এখান থেকে আমরা দশমিক একটা তুলে নিলাম, এখানে 10 নিয়ে নিলাম। তো এখানে দেখো 3 8 24, 4 32, তাহলে 4 এটা হয়ে গেল। তাহলে এখান থেকে আসছে, এটাকে যদি 4 দিয়ে আবার ভাগ কাটা হয় তাহলে 4 5 20, 4 5 20, এদিকে রয়েছে 55, তার মানে 10 রয়েছে, তাহলে 550 গুণ 3, তাহলে যদি হয় তাহলে 3 5 15, 5 হাতে থেকে আমার 1, 3 5 15 1 16, 1650 গ্রাম। তার মানে যে স্প্রিংটা আছে স্প্রিং এর উপর যদি 1650 গ্রামের যে ভরটা আমরা ঝুলাতে পারি, এখানে যদি এটা 1650 গ্রামের একটা ভর ঝুলানো যায় তাহলে স্প্রিংটা প্রসারণ ঘটবে 24 সেন্টিমিটার। 24 সেন্টিমিটার প্রসারণ ঘটাতে পারবে যদি এখানে 1650 মিটার একটা ভর ঝোলানো যায়। তো এটাই ছিল। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। তো নেক্সট কোশ্চেন বলছে, $125 নিউটন একটি বল একটি বস্তুর উপর ক্রিয়া করছে, বলটির দিকে বস্তুটির সরণ হচ্ছে 500 মিটার, তাহলে বলের দ্বারা কৃতকার্য কত। তো বলের দ্বারা কৃতকার্য W = F × S, যেখানে প্রযুক্ত বল ইন্টু সরণ। তো বলের দিকে সরণ করছে, তাহলে এখানে ডাইরেক্ট মান বসিয়ে দিলে হয়ে যাচ্ছে, বল দিয়ে দিয়েছে 125 নিউটন এবং সরণ দিয়ে দিয়েছে 5 মিটার, তাহলে এটা হচ্ছে একটা নিউটন মিটার। তাহলে 105 × 25 করলে কত, এখানে 625 নিউটন মিটার। নিউটন মিটারকে জুল বলে। তো 625 জুল হচ্ছে, এখানে সবগুলোই 625। দেখো তাহলে এই অঙ্কটা কোনো কোশ্চেন ডাইরেক্ট অ্যান্সার দিকেই করা যেত, উত্তর মানে অপশান দিকেই করা যেত। কার্যের একক আমরা সবাই জানি জুল, তাহলে এখানে একটাই আছে জুল, একমাত্র এটাতে জুল আছে, তাহলে অ্যান্সার এটাই হতো। তো চলো দেখি নেক্সট কোশ্চেন যাওয়া যাক। তো নেক্সট কোশ্চেন বলছে, 15 কেজি ভরের একটি বস্তু 6 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল, বস্তুটির দ্বারা ধারণ করা গতিশক্তি কত। তো গতিশক্তি মানে কি, ½ mv² mvl²।
যেখানে এমও দিয়ে দিয়েছে ভিও দিয়ে দিয়েছে, তাহলে ডাইরেক্ট মান বসিয়ে দিলে হাফ ইন্টু এম মানে 15 কেজি এবং ভি দিয়ে দিয়েছে 6 মিটার পার সেকেন্ড, মানে 36 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে 36কে কেটে দাও, তাহলে 18 দুগুণে 36 এবং 18 আর 15 যদি গুণ করা হয় তাহলে 15 15 225, আর দিকে থাকে তোমার হলো 3 15 75 45, তাহলে 225 আর 45 270 এত মিটার কেজি মিটার পার সেকেন্ড, যেটাকে বলা হয় জুল। তাহলে এখানে আছে 270 মিটার পার সেকেন্ড। ডাইরেক্ট অঙ্ক, সিম্পল অঙ্ক একেবারে, শুধু মান বসালে হয়ে যাচ্ছে। তো পরের কোশ্চেন দেখা যাক। একটি বস্তু 4 সেকেন্ডে 15 মিটার অতিক্রম করে এবং তারপরে 16 মিটার 3 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে গড় দ্রুতি কত? তো বলছি কি একটা বস্তু প্রথম 4 সেকেন্ডে 15 মিটার যাচ্ছে এবং তারপরে 16 মিটার যাচ্ছে 3 সেকেন্ডে, তাহলে এটা 15 মিটার গেছে সে 4 সেকেন্ডে, এদিকে 16 মিটার গেছে সে 3 সেকেন্ডে, তাহলে এটা টোটাল গড় দ্রুত কি? তাহলে গড় দ্রুতি মানে কি? টোটাল অতিক্রান্ত দূরত্ব বা টোটাল সময়। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে? 15 প্লাস 16, টোটাল সময় নিচ্ছে 4 প্লাস 3, তাহলে এখান থেকে আসছে 31/7। 31/7কে যদি ভাগ করা হয় তাহলে 4 7 28, হাতে থাকে 3, দশমিক নিয়ে আবার 4 7 28, 2 থাকে তখন 7 দুগুণে 14, 6 থাকে 7 8 56, 20 এভাবে চলতে থাকবে। সুতরাং এটা অ্যাপ্রক্সিমেটলি 4.43, যেটা এখানে অ্যান্সার 4.43 মিটার পার সেকেন্ড। তো পরের কোশ্চেন দেখা যাক। পরের কোশ্চেন বলছে 3টি রোধ 10 ওহম, 8 ওহম ও 7 ওহম একটি শ্রেণীতে যুক্ত আছে, তাহলে বর্তনীর কার্যকারী রোধ কত? তো শ্রেণী সমবায় যুক্ত মানে তোমরা সবাই জানো, তাদের একই লাইনে তাদেরকে যুক্ত করা থাকে। তাহলে এভাবে মনে করো 3টে রোধ এভাবে যুক্ত করা আছে। একটা মনে করো R1, একটা মনে করো R1, এটাকে মনে করো R2, এটাকে মনে করো R3। তাহলে টোটাল যে তুল্য রোধ সেটা R ইজিক্যাল টু হয়ে যায় R1 প্লাস R2 প্লাস R3, এভাবে চলতে থাকবে। তাহলে এখানে রোধগুলো সব আমার দিয়ে দিয়েছে, তাহলে 10 প্লাস 8 প্লাস 7, তাহলে টোটাল যোগ করে দিলে কত? 7 8 15 আর 10 25, তাহলে এখানে টোটাল তুল্য রোধ হচ্ছে 25 ওহম। দেখো এই কোশ্চেনটাও ডাইরেক্ট অপশন থেকে করা যেত। দেখো রোধের একক সবাই জানি ওহম, তো রোধ এখানে একটাই দেওয়া আছে, একমাত্র ওহম এখানেই দেওয়া আছে, তাহলে শুধু একটা অপশন থেকে এটা ডাইরেক্ট করে দেওয়া যেত। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। তো নেক্সট কোশ্চেন বলছে একটি 350 নিউটন বল একটি 500 কেজি ভরের উপর ক্রিয়া করে, তাহলে বস্তুটির ত্বরণ কত? তো বল একটা ভরের উপর ক্রিয়া করছে, তাহলে বস্তুর উপর একটা ত্বরণ সৃষ্টি হবে, সেই ত্বরণটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে বলের সঙ্গে মানে বলের সাথে যে ত্বরণের সম্পর্ক সেটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসে, F = ma, যেখানে এফ বল, এম ভর এবং এ ত্বরণ। তাহলে আমরা এখান থেকে ত্বরণ আমাদের বের করতে হবে, তাহলে A = F/m, যেখানে এফ এর মান দিয়ে দিয়েছে আমাদেরকে 350 নিউটন এবং কেজি দিয়ে দিয়েছে এটা হলো আমরা 500 কেজি, তাহলে এদিকে 350 নিউটন বা এটা দিয়ে দিয়েছে 500, তাহলে এটাকে যদি কাটা হয় তাহলে 5 দিয়ে যাচ্ছে 7, তার মানে এদিকে আসে 7/10, 7/10 মানে 0.7, এটা আসে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে দেখো 0.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানেও সবগুলো ইউনিট সবগুলোরই আলাদা আছে, একমাত্র 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার একটারই আছে। তাহলে এখানে দেখো ফিজিক্সের অঙ্ক, এগুলো অঙ্ক বলে ধরাটা খুবই অনুচিত বলে মনে হচ্ছে এখন, কারণ সবগুলো দেখো ডাইরেক্ট অপশান দেখলেই বের করা যেত। ত্বরণের একটা
ত্বরণের একক আমরা সবাই জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে একটাতেই আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এখানে অঙ্ক করার কোনো দরকারই ছিল না। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। তো নেক্সট কোশ্চেন বলছে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের যোজ্যতা কত? তো যোজ্যতা মানে তোমরা সবাই জানো নিশ্চয়ই, যোজ্যতা মানে কোনো একটা পরমাণু তার ভ্যালেন্স কক্ষ লাস্ট অরবিটে, কোনো একটা পরমাণু আছে তার লাস্ট অরবিটে যতগুলো মানে ইলেকট্রন থাকে সেটাকে তার যোজ্যতা, মানে সেই লাস্ট কক্ষকে যোজ্যতা কক্ষ বলে, এবং সেই কক্ষে যতগুলো ইলেকট্রন সে রাখতে পারে সম্পূর্ণ করার জন্য যতগুলো ইলেকট্রন প্রয়োজন হয় সেটাকেই তার যোজ্যতা বলে। লাস্ট কক্ষে যোজ্যতা করার জন্য কিছু মৌলের দুটো ইলেকট্রন প্রয়োজন হয়, কিছু মৌলের 8টা ইলেকট্রন প্রয়োজন হয়। যেমন হিলিয়ামের নিকটবর্তী মৌল আছে সেগুলোর হিলিয়ামের নিকটবর্তী মৌল যেমন হাইড্রোজেন, লিথিয়াম, এগুলোর ক্ষেত্রে লাস্ট শেষ কক্ষে দুটো ইলেকট্রন পূর্ণ করতে হয়, এবং বাকি মৌলগুলোর ক্ষেত্রে শেষ কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ করতে হয়। তো এখানে দিয়ে দিয়েছে কি অ্যামোনিয়ার ক্ষেত্রে অ্যামোনিয়ার যে সংকেত আমরা সবাই জানো NH3, যেখানে নাইট্রোজেন এবং 3টে হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। তাহলে আমরা নাইট্রোজেনের যে পারমাণবিক ক্রমাঙ্ক সেটা জানি 7, তাই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হয় 2, 5। তাহলে নাইট্রোজেনের যে নিকটবর্তী মানে আছে সেটা হচ্ছে নিয়ন, যার আছে 10, যার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 10। তো এখানে আমাদের লাস্ট কক্ষে 2 আছে, 5 আছে, তাহলে এটাকে আমাদের সর্বশেষ মৌলের নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসকে 8-এ আনতে হবে। তাহলে 8-এ আনার জন্য আমাদের কতগুলো ইলেকট্রন দরকার? 3টে প্লাস 3টে ইলেকট্রন দরকার। তো এখানে যদি প্লাস 3টে ইলেকট্রন যোগ করতে পারি তাহলেই নাইট্রোজেন একটা সম্পূর্ণ নিয়নের আকার ধারণ করবে। নিয়নের মতো সে ক্যারেক্টার মানে নিয়নের মতো ক্যারেক্টার সে পাবে। তাই জন্য নাইট্রোজেনের যোজ্যতা 3 করতে হবে। তো নাইট্রোজেন এখানে 3টে হাইড্রোজেনের সঙ্গে বন্ধন করছে। তো নাইট্রোজেন এখানে 3টে হাইড্রোজেনের সাথে বন্ধন করে তার যোজ্যতা কক্ষে 3টে ইলেকট্রনকে পূরণ করছে। তারপরে তার যোজ্যতা কক্ষে কমপ্লিট 8টা ইলেকট্রন করছে। তাহলে নাইট্রোজেনের মধ্যে ছিল এদিকে 3টে দিচ্ছে, শেষ কক্ষে ছিল 5টা, তাহলে এদিকে 3টে দিচ্ছে আর এই উপরে তার 2টো থাকছে, 2টো ইলেকট্রন, আর এদিকে 3টে, 5টা হচ্ছে, এবং এই হাইড্রোজেনের 3টে নিয়ে তার যোজ্যতা কক্ষে 8টা পূরণ করছে। তো এখানে নাইট্রোজেনের সঙ্গে এখানে যোজ্যতা কত হচ্ছে 3টে ইলেকট্রন প্রয়োজন হচ্ছে 3টে হাইড্রোজেনের সাথে বন্ডন করে যায়, তাই জন্য এখানে নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে ড্যাশ সংখ্যক ইলেকট্রন নাইট্রোজেন ইনটু বন্ধনে গঠনে অংশগ্রহণ করে। তো নাইট্রোজেনের মানে পারমাণবিক ক্রমাঙ্ক যেখানে আছে 2, 5, তাহলে নাইট্রোজেনের লাস্ট কক্ষে 5টা ইলেকট্রন আছে, তাহলে 5টাকে 8টে নিয়ে যেতে হবে। সেই জন্য নাইট্রোজেন তার নিজস্ব দুটো মৌলের সাথে সে বন্ধন করবে। তো বন্ধন করার জন্য এরও লাস্ট কক্ষে 5টা আছে, তাহলে এদের দুজনেরই এমনভাবে তারা বন্ধন করতে হবে যাতে এরা দুজনেই তাদের লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন পূরণ করতে পারে। তাই জন্য প্রথমে নাইট্রোজেন একটা দিল, এই নাইট্রোজেন একটা দিল, তাদের দিয়ে প্রথমে একটা বন্ধন করলো। তাহলে নাইট্রোজেনের মধ্যে থেকে এখানে এদিকে রয়েছে 4টে ইলেকট্রন, এদিকে 4টে ইলেকট্রন রয়েছে, কিন্তু এখানে এর একটা দিয়ে 2টো হচ্ছে, তাহলে 4 আর 2 টোটাল হয়ে যাচ্ছে তার 6। তাহলে তার 6 হচ্ছে, কিন্তু তার দরকার টোটালে 8। তার জন্য সে আবার একটা দিয়ে দুজনের মধ্যে বন্ধন করলো। যখন বন্ধন করলো তখন এদিক থেকে একটা কমে গেল, কিন্তু এদিকে আবার 2 বেড়ে গেল। তাহলে এদিকে হয়ে যাচ্ছে কত? এদিকে 3 হচ্ছে, প্লাস এদিকে হচ্ছে 4, তাহলে টোটাল তার তখন 7 হচ্ছে। তাহলে তখন তার আরও একটা ইলেকট্রনের প্রয়োজন, সেই জন্য তারা আবার একটা ইলেকট্রন দিল, বন্ধন করলো, এবং বন্ধন করার পরে তখন তাদের মধ্যে থাকছে 3টে দিয়ে দিল, তখন তাদের মধ্যে এদিকে 2টো ইলেকট্রন থাকে, এদের কাছে 2টো ইলেকট্রন থাকে, এবং এখানে 3টে এখানে 3টে দিচ্ছে, এই 3টে দুজনে 3টে করে দিচ্ছে। তাহলে এখানে টোটাল হয়ে যাচ্ছে বন্ধন করছে 6টা ইলেকট্রন মিলে, এবং এখানে 2টো রয়েছে, তাহলে 6 আর 2 টোটাল মিলে তাদের 8টা ইলেকট্রন এখানে পূরণ হচ্ছে, এবং এর এখানে 2টো রয়েছে, এবং এই 2টো এবং এর কাছে 6টা নিয়ে এরও 8টা ইলেকট্রন পূরণ হয়ে যাচ্ছে। তাহলে দুজনের এই যোজ্যতা 8 হয়ে যাচ্ছে, এবং দুজনেই তাহলে নিকটবর্তী নিয়নের আকার ধারণ করতে পারছে। তো এখানে তাহলে নাইট্রোজেনের মধ্যে কতগুলো ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেছে? তাহলে
এদিকে 3টে বন্ধন করেছে, তাহলে দুজনে দুটো 3টে করে দিয়ে টোটালে 6টা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেছে। তাহলে নাইট্রোজেনের N2 তে নাইট্রোজেন দুটো নাইট্রোজেন, তাদের মধ্যে 6টা ইলেকট্রন তাদের মধ্যে বন্ধন করেছে। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। তো নেক্সট কোশ্চেন বলছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 340 কিমি। দুটি ট্রেন যারা একে অপরকে অতিক্রম করবে, এই দুটি স্টেশন থেকে একই সঙ্গে সমান্তরাল পথে যাত্রা শুরু করে। একটি ট্রেনের দ্রুতি অপরটি ট্রেনের দ্রুতি 5 কিমি/আওয়ার বেশি, মানে তাদের দুজনের দ্রুতির মধ্যে পার্থক্য 5 কিমি/আওয়ার দিয়ে দিয়েছে। শুরু করার 2 ঘন্টা পর দুটি ট্রেনের মধ্যে মাঝখানে দূরত্ব থাকে 30 কিমি। তাহলে তাদের ট্রেনের দ্রুতি কত? প্রত্যেকটি ট্রেনের দ্রুতি কত আমাদের বের করতে হবে। তো মনে করো এখানে একটা ট্রেন, দুটো স্টেশন আছে, এই দুটো স্টেশনের মধ্যে দূরত্ব দিয়ে দিয়েছে 340 কিমি দুটো স্টেশনের মধ্যে দূরত্ব। তো দুটো স্টেশনের মধ্যে দূরত্ব দিয়ে দিয়েছে এবং তাদের যে প্রত্যেকটা ট্রেন সমান্তরালভাবে একে অপরের দিকে আসছে, তাহলে এই দিক থেকে আসছে এবং তাদের বেগ মনে করো এটা ভি বেগে আসছে, তাহলে এ আসবে v+5 বেগে, কারণ তাদের মধ্যে বেগের পার্থক্য 5 কিলোমিটার বেশি আছে, তাহলে v+5 বেগে আসবে। এবং তারা বলেছে কি 2 ঘন্টা আসার পর তাদের মধ্যে যে দূরত্ব সেটা আসে, মনে করো এই এতটা আসছে এবং এই এতটা আসছে, তারপরে তাদের মধ্যে যে 2 ঘন্টা আসার পর যে দূরত্ব সেটা 30 কিলোমিটার থাকে, তার মানে সেই 2 ঘন্টায় তারা 30 কিলোমিটার দূরত্ব বাকি আছে তাদের অতিক্রম করতে। তাহলে টোটাল তারা কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে? এদিকে 340-এর মধ্যে তারা 30 কিলোমিটার দূরত্ব তারা বাকি আছে, তাহলে তারা টোটাল 310 কিলোমিটার দূরত্ব তারা অতিক্রম করেছে এবং 310 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে তারা 2 ঘন্টাতে। এবং তাহলে ধরুন এ ভি বেগে আসছে, তাহলে v+5 বেগে, তাহলে দুজনেই আসছে, তাহলে 2 ঘন্টায় তাদের দুজনের বেগ যোগ হয়ে যাবে, তাহলে টোটাল তারা 310 কিলোমিটার এসছে 2 ঘন্টায়, টোটাল কতটা বেগে এসছে? দুজনের বেগ v+5 ডিভাইডেড আসছে 2 ঘন্টা, দূরত্ব বাই বেগ সময়। তাহলে এখান থেকে যদি করা হয় 310/2v+5 = 2, তাহলে 310 = 4v+10, তাহলে এদিক থেকে 4v = 300, তাহলে v কত আসে? v এখানে 4 দিয়ে কেটে দাও, তাহলে 4×7 = 28, 2 থেকে 75, তাহলে v যদি 75 হয় তাহলে আর একটা v+5, তাহলে আর একটা হয়ে যাবে কত? 80। তাহলে তাদের দুজনের দ্রুতি হচ্ছে 75 এবং 80, তাহলে এদিকে 75 কিমি/আওয়ার, 80 কিমি/আওয়ার। ওকে বন্ধুরা, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে।